হ্যালো ভাইয়ারা, আজকে আমরা পড়াবো কেমিস্ট্রি চ্যাপ্টার 5-এর 4 নম্বর পার্টের আয়নিক বন্ধন। এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর প্রথম পোর্শন। আমরা এখানে জানবো আয়নিক বন্ধন কারা কারা হতে পারে, আয়নিক বন্ধনের সংজ্ঞা কী এবং আয়নিক বন্ধন হওয়ার কন্ডিশন কী। তাহলে ভাইয়ারা চলো ফার্স্টে আমরা জেনে নিই ডেফিনেশনটা কী। ধাতু ও অধাতুর সমন্বয়ে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা কি বলবো? গঠিত হয় তাকেই আয়নিক বন্ধন বলে। এখন ভাই এখানে আমাদের কি পয়েন্টসগুলা, মানে আমাদের কি কি নোটিস করা উচিত? দেখো, ধাতু ও অধাতুর সমন্বয় আমি বলছি, আর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আমি বলছি। ঠিক আছে, এখন ধাতু অধাতু কারা সেটা যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা আগের ভিডিওতেই দেখা আসছি কারা ক্যাটায়ন্স কারা অ্যানায়ন্স হইতে পারে। যারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ক্যাটায়ন্স, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যানায়ন্স। আচ্ছা, সাধারণত ধাতুরা ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। তাইলে ভাই এখানে কন্ডিশন হইতেছে আয়নিক বন্ধন হওয়ার কন্ডিশন কি কি? চলো ভাই দেখে নিই। অবশ্যই ধাতু অধাতুর ধাতু অধাতু থাকতে হবে, পরের পার্টে আমরা বলতেছি ভাই ইলেকট্রন আদান প্রদান করতে হবে। আর আয়নিক বন্ধন হলে আমাদের সবচেয়ে মেইন যে ফোকাসটা দিতে হবে সেটা হচ্ছে, আরেকটা বন্ধন আমরা সামনে পাবো, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনের চেয়ে আয়নিক বন্ধন অনেক বেশি স্ট্রঙ্গার, মানে শক্তিশালী। অর্থাৎ আয়নিক বন্ধন, এটা আমাদের কন্ডিশনের মধ্যে পড়বে না, এটা আমাদের রেজাল্ট আর কি। আয়নিক বন্ধন অনেক বেশি শক্তিশালী। এটাই হচ্ছে আমাদের আয়নিক বন্ধনের ফুল পোর্শনটা। আয়নিক বন্ধনের সংজ্ঞা আমরা লিখতে পারবো, কি কি হতে হবে, মানে কি কি মাস্ট লিখতেই হবে, সেটাই হচ্ছে আমাদের কন্ডিশন। আর আয়নিক বন্ধন হচ্ছে অধিকতর শক্তিশালী। আর আয়নিক বন্ধন অধিকতর শক্তিশালী এটা যখন আমরা পার্থক্য পড়ব, তখন কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ধনের সাথে মিলায় আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি আয়নিক বন্ধনকে আমি কেন বেশি শক্তিশালী বলছি। তাহলে ভাইয়ারা চলো আমরা ফার্স্টেই এখন শেষ করলাম সংজ্ঞা কন্ডিশন। এখন আমরা চলে যাব হচ্ছে উদাহরণের মধ্যে কিভাবে তারা আয়নিক বন্ধন গঠন করতে পারে সেই সম্পর্কিত উদাহরণ আমরা দেখব ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। আচ্ছা, প্রথম যে উদাহরণটা আমরা লিখব সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে এডিবল সল্ট বলে বা খাওয়ার লবণ বলে। সোডিয়াম কত নাম্বার? ভাই সোডিয়াম হইতেছে আমাদের 11 নাম্বার। তার মানে 1s2 2s2 2p6 3s1। আর ক্লোরিন হচ্ছে আমার কত নাম্বার ভাই? ক্লোরিন হচ্ছে আমার 17 নাম্বার। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত ভাই? 5। আচ্ছা, এখানে ভাই লাস্টের শেলে আমাদের কয়টা ইলেকট্রন আছে? 7টা। আর এখানে আমার লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? একটা। 8টা, আমার লাস্টের শেলে 8টা হইতে হবে। তাহলে এই সোডিয়াম যে আছে সে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। আর আমার লাস্টের শেলে 8টা হতে হবে, তাহলে এর সাথে আর যোগ করতে হবে না ক্লোরিনের সাথে, কারণ অধাতু সাধারণত লাস্টের শেলে 8টা করবে। কিভাবে ভাই লাস্টের শেলে 8টা করবে? একটা ইলেকট্রন নিয়ে, যদি একটা ইলেকট্রন নেয় তাহলে তো এখানে 3p6 হয়ে যাবে, তাই না ভাই? সেজন্যই হচ্ছে একটা ইলেকট্রন নিয়ে নিবে। আর অন্যদিকে ধাতু হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করলে ভাই বাঁচে লাস্টের শেলে, তখন এই যে 8টা হয়ে যাবে ভাই। এই যে, তার মানে এটা আমরা বুঝতে পারছি কিভাবে ধাতু এবং অধাতু লাস্টের শেল থেকে একটা ইলেকট্রন
ত্যাগ বা গ্রহণের মাধ্যমে সর্বশেষ শক্তি স্তরে অক্টেট ফিল আপ করে, মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন তারা লাভ করতে পারে। তাহলে ভাই চলো আমরা দেখি, আমরা কি বললাম এতক্ষণ, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারলেই বাঁচে, তাই না? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে সেখানে Na+ হয়ে যাবে। আর ক্লোরিন একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি হয়ে যাবে ভাই? তাহলে Cl- হয়ে যাবে। এখন এই দুইটাকে আমি যদি যোগ করি, এরা যে আয়নিক বন্ধন হয়েছে, আমরা এটা কিভাবে বুঝবো? ফার্স্ট অফ অল আমরা এটা যোগ করে দিলাম, তাহলে এটা কি হবে? Na+ অর Cl-, এটার স্ট্রাকচারটা এভাবে হবে NaCl। তাহলে এটাই হবে ভাই আমাদের স্ট্রাকচার, NaCl বন্ধন কিভাবে গঠিত হয়। যদি আমাদেরকে বলতে বলে যে এদের গাঠনিক সংকেত অনুসারে দেখাও যে NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করতে পারে, তাহলে চলো ভাই আমরা দেখে নিই গাঠনিক সংকেত আকারে আমরা যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারবো। সোডিয়ামের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? লাস্টের শেল কতটা ভাই? লাস্টের শেলে একটা ইলেকট্রন আছে এবং লাস্টের শেল হচ্ছে 3টা, মানে 3টার সমন্বয়ে আমার সোডিয়ামটা গঠিত। এটা হচ্ছে নিউক্লিয়াস সোডিয়ামের, এটা হচ্ছে 1 নাম্বার শেল, এটা হচ্ছে 2 নাম্বার শেল, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার শেল। 3 নাম্বার শেলে আমাদের একটা ইলেকট্রন বিদ্যমান, 2 নাম্বার শেলে আমাদের কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন বিদ্যমান, এবং 1 নাম্বার শেলে আমাদের 2টা ইলেকট্রন বিদ্যমান। ও কি করবে? এই ইলেকট্রনটা ত্যাগের মাধ্যমে এই ইলেকট্রনটা ও ছেড়ে দিবে। এই ইলেকট্রনটা যদি ও ছেড়ে দেয় তাহলে ভাই এখানে কি হবে? এইখানে হয়ে যাবে ও এরকম না, একটা ইলেকট্রন যদি ও ছেড়ে দেয় তাহলে এটা হবে সোডিয়াম 1 2 3 4 5 6 7 8। এই যে একটা ইলেকট্রন ছেড়ে দিছে তাই লাস্টের শেলে আমার 8টা ইলেকট্রন হয়ে গেছে, তাই না? আর একটা ইলেকট্রন ছেড়ে দিছে বলে এ হয়ে যাচ্ছে প্লাস। কেন ভাই প্লাস? কারণ সোডিয়ামের হচ্ছে 11টা প্রোটন আছে আর এখন হয়ে যাচ্ছে তোমার 10টা ইলেকট্রন, তাহলে প্রোটন সংখ্যা একটা বেড়ে গেল না? কয়টা প্রোটন সংখ্যা বেড়ে গেল ভাই? একটা প্রোটন সংখ্যা বেড়ে গেল, তাই আমি এখানে প্লাস চিহ্ন দিলাম। তাহলে এভাবেই আমাদের ক্যাটায়নসটা তৈরি হচ্ছে। কেন প্লাস হইতেছে আমরা কি বুঝতে পারতেছি ভাই? আমি যদি আরেকবার রিপিট করি তাহলে সেটা হচ্ছে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, পারমাণবিক সংখ্যা কত? 11। ও একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ও প্লাস হয়ে গেল। ভাই প্লাস কেন হলো? প্লাস হইতেছে এই জন্য ওর এখন এখানে 11টা প্রোটন আছে না নিউক্লিয়াসের মধ্যে যেহেতু অ্যাটমিক নাম্বার কাকে বলে? অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার একই। কিন্তু আমরা যদি এখানে গণনা করি তাহলে আমরা এখানে দেখব এখানে সোডিয়ামের ক্ষেত্রে টোটাল সব শক্তি স্তর মিলায়ে আমাদের আছে হচ্ছে 10টা ইলেকট্রন, তার মানে 11টা প্রোটন আছে, 11টা পি, আর 10টা ইলেকট্রন আছে। তাহলে এইখানটায় প্রোটন একটা বেশি না, তাই তো আমি প্লাস চিহ্ন দিছি। এই যে এটাই হচ্ছে আমাদের মেইন রিজন। সোজা কথা, আমরা যদি এই ডিসক্রিপশনে না যেতে চাই তাহলে মেটাল একটা ইলেকট্রন অর্থাৎ ধাতু একটা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক চার্জে পরিণত হয়। আবার আমরা যদি অন্যভাবে দেখতে চাই ক্লোরিন কীভাবে তাহলে গঠিত হয়েছে ভাই, এটা হচ্ছে ক্লোরিনের নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের ভাই তৃতীয় শক্তি স্তর। প্রথম শক্তি স্তর দিলাম, দ্বিতীয় শক্তি স্তর দিলাম, একবারে দিয়ে দিচ্ছি আমি। কয়টা এখানে লাগবে? 7টা লাগবে না? ও করবে কি, লাস্টের শেলে এইখানে একটা পেয়ারের জায়গা খালি আছে না, ও এই জায়গাটা ফিল আপ করবে। ভাই ও এই যে এই জায়গাটা ফিল আপ করতেছে কার মাধ্যমে ফিল আপ করতেছে? এই যে সোডিয়াম যে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই সোডিয়ামের একটা ইলেকট্রন পিক করতেছে, ধরতেছে কে? এই ক্লোরিন। তাহলে ক্লোরিন এখানে হয়ে যাবে কি ভাই? ক্লোরিন আমরা লিখলাম এইটা নিউক্লিয়াস 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7, এই যে 8। এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, সেই ইলেকট্রনটা এখানে এসে বসে যাবে। তাহলে দেখো তো ভাই এর লাস্টের শেলে কয়টা ইলেকট্রন হইলো? ভাই এর লাস্টের শেলে 8টা ইলেকট্রন হইলো। এখন যদি আমি বলি তাহলে এর চার্জটা কি হবে? এর চার্জটা হবে ভাই এই যে মাইনাস। এভাবেই হচ্ছে আমরা স্ট্রাকচার ফর্মেও দেখাতে পারি।
আর ক্যালকুলেশন ফর্মেও দেখাইতে পারি যে ভাই এই যে এটা এইভাবে হয়েছে। আমি এখন তোমাদের একটা স্ট্রাকচার ফর্মে দেখাই দিলাম, এখন সব ক্যালকুলেশন ফর্মে দেখাবো। তোমাদের যদি মনে হয় যে ভাই আমরা পরীক্ষার মধ্যে ক্যালকুলেশনও দিব স্ট্রাকচারও দিব, এটা ডি নাম্বারে আসলে বা 4 নাম্বার প্রশ্নে আসলে দেওয়া হচ্ছে উপযোগী, তাহলে তোমরা দিতে পারো। 3 নাম্বার প্রশ্নে আসলে সাধারণত আমি প্রেফার করব যে এইটা যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা দেওয়াই হচ্ছে এনাফ, আর দরকার নাই। তারপর নিচে কিছু ব্যাখ্যা লিখে দিবে, তাইলেই হবে। আমি আসলে এটা বলতেছি এই জন্যই, লাস্টের দিকে আমি যখন সিকিউ সলভ করাবো তখন আমি বলেই দিব যে কোথায় সি নাম্বারের জন্য, কোথায় ডি নাম্বারের জন্য কি কি লিখতে হবে। তাহলে ভাই এখন সময় নষ্ট না করে চলো ভাই পরের আমাদের উদাহরণে যাই। পরের উদাহরণটা আমাদের কি বলতেছে ভাই? পরের উদাহরণটা হচ্ছে আমাদের ভাই সোডিয়াম ক্লোরাইড গেল। এখন আমরা যাব হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে, MgCl2। ভাই আপনি MgCl2 ধূপধাপ কেমনে লিখতেছেন? সোজা কথা, এখানে Mg এর যোজনী কত, ক্লোরিনের যোজনী কত লিখতে হবে। তো ভাই Mg হচ্ছে 2 নম্বর গ্রুপে অবস্থিত, অর্থাৎ 12 নম্বর হচ্ছে এর অ্যাটমিক নাম্বার। 12 থেকে 10 কাছে না 12 থেকে 18 কাছে? 12 থেকে ও 6টা ইলেকট্রন নিয়ে 18 হইতে পারবে না, 2টা ইলেকট্রন ত্যাগ করে সে ইজিলি 10 হইতে পারবে। 10ও তো একটা নিষ্ক্রিয় গ্যাস ভাই, ইজিলি 12 থেকে 2টা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সে 10 হইতে পারবে, মানে স্থিতিশীলতা অর্জন করতে পারবে। তাহলে ম্যাগনেসিয়াম এর যোজনী কত? 2। ক্লোরিনের কত? সেই জায়গায় 1। ক্লোরিন 17 নম্বর গ্রুপে আছে, একটা ইলেকট্রন নেওয়ার মাধ্যমে 18 নম্বর গ্রুপে চলে যাবে, ও স্থিতিশীলতা অর্জন করবে। তাহলে এখন ভাই ক্রস করে দাও। আমি যদি ক্রস করে দিই তাহলে কি পাবো ভাই? MgCl2। এই যে আমি তোমাদের আগের পার্টি দেখায় আসছি, ওই যে অক্ষয় কুমার একটা মিম দিয়ে আমি দেখাইছি যে এক্সচেঞ্জ করে ফেলে যোজনীগুলা, সেটাকে আমি বলতেছি আসলে ক্রস করে ফেলে। তাহলে এভাবে আমরা বুঝতে পারবো ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা এভাবে গঠিত হবে। কিন্তু অ্যাকচুয়ালি তোমার পরীক্ষার হলে কিন্তু এভাবে লিখতে পারবা না, পরীক্ষার হলে দেখাইতে হবে সে যে ইলেকট্রন আদান প্রদান করছে। তাহলে ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দিতে পারে ভাই? 2টা ইলেকট্রন দিতে পারে। 2টা ইলেকট্রন দিয়ে সে 2+ হয়ে যায়। আবার ক্লোরিন অন্য জায়গায় একটা ইলেকট্রন নিয়ে সে Cl- হয়ে যায়। তাহলে এখন আমাদের মেইন থিম থাকবে হচ্ছে এইটা কাটাকাটি করা। এটা কত হলে আমি কাটাকাটি করতে পারবো? 2 দ্বারা পুরো সমীকরণকে আমি গুণ দিই, তাহলে কি হয়ে যায়? এখন ইজিলি আমি কাটতে পারবো। এখন তারপর আমি লিখতে পারবো এখানে Mg2+ or 2Cl-। এখন আমি লিখতে পারবো এইভাবে MgCl2। বাই এই 2টা আমার নিচে এসে সাবস্ক্রিপ্ট আকারে আমি এখন লিখতে পারলাম। তাহলে এইভাবেই আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড গঠিত হয়ে গেল। ঠিক একইভাবে আমাদের গঠিত হবে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে একই রুলস ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মতো। আশা করি এটা তোমরা পারবা। যদি না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি গ্রুপে অবশ্যই এর সলভ দিয়ে দিব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। চলো ভাই তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডটা আমরা দেখে নিই কীভাবে করতে হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড ভাই এটা কেমনে লিখলেন? ম্যাগনেসিয়াম লিখলাম, নিচে তার যোজনী। অক্সিজেন লিখলাম, নিচে তার যোজনী। ক্রস করে ফেলো, Mg2O2। আমি এটাকে লিখতে পারি MgO, শেষ। তাহলে এভাবেই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হতে পারে। এটা আমি ভাই এটা করে আমার লাভটা কী হলো? আমি আসলে বুঝতে পারলাম এর স্ট্রাকচারটা কীরকম হবে। অনেক সময় মনে হয় যে ভাই ম্যাগনেসিয়াম 2টা দিবে, অক্সিজেন মনে হয় 1টা দিবে, এরকম মাইন্ডসেট চলে আসে যে ম্যাগনেসিয়াম এটা দিয়ে লিখে তোমরা বসে থাকো। অ্যাকচুয়ালি এটা কিন্তু হবে না, ঠিক আছে? এটা লিখে আমরা ক্রসটা করে আমরা কি বুঝতে পারি? ক্রসটা করে আমরা বুঝতে পারি স্ট্রাকচারটা আসলে কীরকম হবে। এটাও বুঝতে পারি কে কতটা ইলেকট্রন দিবে, মেইনলি আমরা বুঝতে পারি স্ট্রাকচারটা কীরকম হবে। আচ্ছা যাই হোক, চলো আমরা ক্যালকুলেশনটা করি। ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন দিবে কিছুক্ষণ আগেই দেখে আসছি ভাই, 2টা ইলেকট্রন দান করতেছে সে Mg++। 2+ও লিখতে পারো, এখানে ++ও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর অক্সিজেন এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এখানে কি হয়ে গেল? O-। তাহলে 2টাই যদি আমরা যোগ করে ফেলি তাহলে এখানে কি হবে? ম্যাগনেসিয়াম ++ or O-। তাহলে এখানে হবে স্ট্রাকচারটা ম্যাগনেসিয়াম অক্সাইড। এভাবেই একটা যৌগ গঠিত হচ্ছে, ঠিক আছে? একই রুলস ফলো করবে আমার ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন দিবে ভাই? ক্যালসিয়াম 2টা ইলেকট্রন দিবে, হয়ে যাবে Ca2+। অক্সিজেন কয়টা ইলেকট্রন নিবে ভাই? 2টা ইলেকট্রন নিবে, হয়ে যাবে O-। একইভাবে দেখো CaO। এই যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড একই টাইপের হবে? দেখো এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম তো একই গ্রুপে অবস্থান করতেছে, দুইজনের যোজনই তো আমার কত হয়? 2 না? তাহলে আগের মতোই ফর্ম করবে। তো
তাই আমাদের এই চ্যাপ্টার পড়ার আগে অবশ্যই মনে রাখতে হবে পর্যায় সারণীর গ্রুপ কোথায় কোন মৌলটা অবস্থান করতেছে, কোন গ্রুপে কোন মৌলটা আছে। মৌলগুলো তুমি যদি ঠাটা মুখস্থ না করতে পারো তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টার করতে তোমাদের অনেক সমস্যা হবে। তারপর আমরা আরেকটা কঠিনে যাই, সেটা হচ্ছে AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ভাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমি যদি বলতাম তোমাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা বলে দিতাম, তাহলে তুমি কীভাবে লিখতা ভাই? তাহলে তুমি লিখতে হচ্ছে Al ফার্স্টে লিখতা, তারপরে Cl লিখতা। ভাই ক্লোরিনের যোজনী কত? 1, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, ক্রস করো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পাচ্ছ। বুঝতে পারছি? তাহলে চলো আমরা দেখি ভাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কী হচ্ছে। অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বে? গ্রুপ নাম্বার 13-এ অবস্থান করতেছে। 3টা ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সে স্থিতিশীলতা অর্জন করবে 10 নম্বর মৌল হয়ে। তার মানে 3টা ইলেকট্রন সে ত্যাগ করলো, হয়ে গেল কি Al++। আবার অন্যদিকে Cl আমার যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে আমার কি হয়ে যাবে? Cl-। তাহলে এই 3টা ইলেকট্রনকে, এই যে 3টা ইলেকট্রনকে কাটাকাটি করার জন্য আমার কয়টা Cl লাগবে? ভাই সোজা কথা 3টা Cl লাগবে। আমি যদি অন্যভাবে বলতে চাই খুব শর্টকাট ওয়েতে যে আমি এটা, ভাই সোজা কথা এটা কাটবো, তাহলে আমার কত দ্বারা এটা গুণ করতে হবে? এটাকে আমার 3 দ্বারা গুণ করে, পুরো সমীকরণটাকে আমরা 3 দ্বারা গুণ করে পাবো। আমরা এটা জেনারেল ম্যাথেই শিখছি, অ্যালজেব্রিক এক্সপ্রেশনে, বীজগাণিতিক রাশির ক্ষেত্রে কোনটাকে কত দ্বারা গুণ করলে কত দ্বারা কাটা যায়, সেই মেথডটাই আমি অ্যাপ্লাই করলাম আর কি এখানে। ভাই এখানে 3+ দিলে হবে না, আপনি প্লাস 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 3বার লিখছেন, হ্যাঁ 3+ দিলেও হবে, কোনো সমস্যা নাই। অর 3Cl-। আমরা এটাকে লিখতে পারি AlCl3। এই যে 3টা সামনে ছিল এটা নিচে চলে আসবে সাবস্ক্রিপ্ট আকারে, আমি আগেই বলে আসছি। তাহলে এভাবেই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠিত হবে। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড গেল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড গেল। তারপর চলো আমরা চলে যাই, আমি যদি তোমাদের নেক্সট টপিকটা বলি ভাই, ফেরাস ক্লোরাইড। এখন পড়ছি একটা বিপদে ভাই। ফেরাস মানে কি আমি শিখে আসছি। আস মানে হচ্ছে কম, ইক মানে হচ্ছে তোমার বেশি। আস মানে যদি কম হয় তাহলে ফেরাস মানে আয়রন কতটা যোজনী শো করতে পারে? 2 আর 3 শো করতে পারে। সুপ্ত যোজনীর ক্ষেত্রে আমরা দেখায় আসছি। তার মানে ফেরাস যদি হয় এটা হচ্ছে আস, এটা হচ্ছে আইকে ইক, এটা হচ্ছে আস, এটা হচ্ছে ইক। আমি ফেরাস বলছি, তার মানে এখানে Fe এর যোজনী হচ্ছে 2, Cl এর যোজনী হচ্ছে 1। আমি যদি ক্রস করে ফেলি তাহলে আমি কি পাবো ভাই? এখানে খুব সোজা হিসাব পাবো FeCl2। তার মানে চলো ভাই দেখে নিই আমাদের কি হবে। এখানে Fe 2টা ইলেকট্রন ত্যাগ করবে। ভাই 2টা ইলেকট্রন ত্যাগ করবে আপনি কেমনে বুঝলেন? এই যে লিখিত রাখলাম, এখানে প্রদর্শন করতেছে সে 2টা, তাই সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে Fe2+ হয়ে গেল, Cl একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হয়ে গেল? Cl- হয়ে গেল। এটাকে কাটাকাটি করার জন্য আমার কত দ্বারা গুণ করতে হবে? পুরো সমীকরণকে 2 দ্বারা গুণ করতে হবে। তাইলে এখন আমি যোগ করে দিব Fe2+ অর 2Cl-। তার মানে FeCl2, এই যে সাবস্ক্রিপ্টটা নিচে আকারে লিখতে পারলাম, এটাই হচ্ছে আমাদের FeCl2। আর আমি তোমাদের যদি বলতাম ফেরাস না বলে আমি তোমাদের বললাম ফেরিক ক্লোরাইড, তাহলে সংকেতটা হইতো আমার এরকম FeCl3। তাহলে এটাই গেল আমাদের ফেরাস এবং ফেরিকের মধ্যে পার্থক্য। এবং এভাবেই আমাদের সম্পন্ন হইতেছে আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, এর এক্সাম্পল কিভাবে ফর্ম করে, স্ট্রাকচার সব কিছু। এখন আমি তোমাদের একটা সৃজনশীল টাইপ দেই যে দেখি এটা পারো কিনা তোমরা। আমি এখানে একটা এক্স মৌল নিলাম। এক্স মৌলটা কোনো কিছু মিন করে না, বুঝতে পারছো? ওয়াই মৌল নিলাম, জেড মৌল নিলাম, জাস্ট সিম্বলিক, অর্থাৎ মানে প্রতীক অর্থে ব্যবহার করছি আমি। হ্যাঁ, আমি এক্স মৌলের ক্ষেত্রে আমি বললাম যে এ হচ্ছে 13, ওয়াই মৌলের ক্ষেত্রে বললাম আমি এ হচ্ছে 1, আর জেড মৌলের ক্ষেত্রে আমি বললাম এ হচ্ছে তোমার 17। তাহলে এই যে নাম্বারগুলো আমি লিখলাম সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। এই যে পারমাণবিক সংখ্যা লিখলাম। এখন আমাকে বলতে হবে কিভাবে আয়নিক বন্ধন এখানে ক্রিয়েট করা যাবে। চলো ভাই তাহলে দেখি। আয়নিক বন্ধন কিভাবে ক্রিয়েট করা যাবে, কিভাবে
সম্ভব। আচ্ছা, প্রথমত আমাকে দেখতে হবে আয়নিক বন্ধন হওয়ার জন্য ধাতু অধাতু আছে কিনা। ঠিক আছে, তাহলে চলো ভাই, আমি কি বলেছি, কি বলে গেছিলাম, 13 নম্বর পর্যন্ত হচ্ছে সব ধাতু, 1 থেকে 13 নম্বর গ্রুপ পর্যন্ত হচ্ছে সব ধাতু। আর এখানে যে প্রোটন নাম্বার 13 আছে, এখানে যে অ্যাটমিক, আমি বলছি পারমাণবিক সংখ্যা মানে প্রোটন নাম্বার, আসলে এখানে যে 1 আছে, এখানে যে 17 আছে, 1 মানে হাইড্রোজেন ধরতে পারছি, 13 মানে কি ভাই, 13 মানে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, ওয়াই মানে কি ভাই, হাইড্রোজেন, জেড মানে কি ভাই, আমাদের ক্লোরিন। তাহলে HCl কখনোই আমাদের আয়নিক বন্ধন গঠিত হবে না ভাই। এইচ তো 1 নাম্বার গ্রুপে, তারপর আয়নিক বন্ধন গঠিত হইল না কেন? এইচকে জোর করে রাখা হয়েছে, খুব সোজা ভাষায়। ঠিক আছে, এর ইলেকট্রন বিন্যাস দেখে জাস্ট জোর করে রাখা হয়েছে, তুমি অধাতু, তারপরও তুমি ভাই ধাতুর ঘরেই থাকো, কিন্তু তুমি প্রকাশ করো না যে তুমি ধাতু। এই মানে হাইড্রোজেনও আসলে মেনে গেছে, আচ্ছা ঠিক আছে ভাই আমি আসি, কোনো সমস্যা নেই। তাইলে এইখানটায় হাইড্রোজেন ক্লোরাইড তো হবেই না। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আর অ্যালুমিনিয়াম দিয়েও কিছু হয় না। আর এখানে আমরা পাই কি, AlCl3, অর্থাৎ 13 এবং 17। ভাই 13 এবং 17 কীভাবে বুঝলেন? আমি বললাম গ্রুপ নাম্বার 1 থেকে 13 হচ্ছে সব ধাতু। অধাতুগুলা কোনগুলা ভাই? অধাতু গুণগুলা হচ্ছে আমাদের 16 আর 17 নম্বর গ্রুপ। এদের মধ্যে যদি কোনো বন্ধন গঠিত হয় তাহলে আমরা সেটাকে বলবো কি, আমরা সেটাকে বলবো হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, এদের মধ্যেও কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশনগুলো তোমরা পরে জানতে পারবা। এখানে আমরা কি করব তাইলে, 13 আর 17 মানে 13 আর 17 নিয়ে যদি কোনো মৌল গঠিত হয় তাহলে চেক করি আমরা, Al আর Cl নিয়ে কোনো মৌল গঠিত হবে? হ্যাঁ ভাই, কিছুক্ষণ আগে তো করে আসলাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ও, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, আর ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে ক্রস করলে কি হয়? AlCl3। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দান করবে, করে হয়ে যাবে Al3+, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে হয়ে যাবে Cl-। এটা কাটাকাটি করতে গেলে পুরো সমীকরণটাকে আমার 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাবো অর 3Cl-, যেটাকে আমরা লিখতে পারবো পরবর্তীতে AlCl3। এভাবেই হচ্ছে আমাদের আয়নিক বন্ধনগুলা ফর্ম ক্রিয়েট করে, মানে হচ্ছে গঠিত হয়। এখন আমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন বলতে আমরা কি বুঝি সেটা আমাদের আগে জানতে হবে। চলো ভাইয়ারা, তাহলে আমাদের টাইটেল দেই, সমযোজী বন্ধন। এটাকে আমরা ইংলিশে কি লিখতে পারি ভাই? কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, সমযোজী বন্ধন হওয়ার রুলসটা কি ভাই? সমযোজী বন্ধন হচ্ছে অধাতু অধাতুর সমন্বয়ে গঠিত হয়। এরা হচ্ছে ইলেকট্রন আদান প্রদান করে না, বরং ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ার করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই বন্ধনটা কি ভাই আয়নিক বন্ধনের চেয়ে কম শক্তিশালী? হ্যাঁ অবশ্যই, এই বন্ধনটা হচ্ছে আয়নিক বন্ধনের চেয়ে কম শক্তিশালী। আয়নিক বন্ধনের তুলনায় কম শক্তিশালী। তার মানে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? অধাতু অধাতুর সমন্বয়ে গঠিত যৌগ যদি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা বলতেছি সমযোজী বন্ধন। এই দুইটা মিলে আমরা সংজ্ঞা দিব। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। যদি তুলনা করি তাহলে এইখানে আমাদের আয়নিক বন্ধনের সাথে সমযোজী বন্ধনের তুলনা হবে। তাহলে ভাই ফার্স্ট অফ অল কারা কারা আমাদের আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ক্রিয়েট করে সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল আমি একটা এক্সাম্পল দিয়ে রাখি এখানে। এক্সাম্পল হচ্ছে তোমার H2O, O2, F2, আর হচ্ছে তোমার এখানটায় Cl2। এরা হচ্ছে সবাই আয়নিক বন্ধন গঠন করে। আমি এখানে একটা কোটেশন লিখে দিলাম, সব ধরনের গ্যাস ব্র্যাকেটে যারা
অধাতু বা দ্বিপরমাণুক আকারে থাকে তারা সবাই সমযোজী বন্ধন গঠন করতে পারে। এটা হচ্ছে কোটেশন। যেমন আমি ধুমায় লিখলাম এখানে, এটা হচ্ছে গ্রুপ নাম্বার দেখো 16, এই দুইটাই হইতেছে গ্রুপ নাম্বার কত, গ্রুপ নাম্বার 17। এই যে আমি ধুমধাম লিখে দিলাম গ্রুপ নাম্বার 16 আর 17, এরা তো সবাই ভাই অধাতুর সমন্বয়, যারা হচ্ছে গ্যাসিয়াস ফর্মে থাকতে পারে তারা সবাই হচ্ছে সমযোজী বন্ধন গঠন করতে সক্ষম। তাহলে ভাই আয়নিক বন্ধন আমরা কয়েকটা এক্সাম্পল দেখাইছি কিছু টাইম নিয়ে, তাহলে চলো ভাই আমরা এখানেও কিছু টাইম ওয়েস্ট করি সমযোজী বন্ধনের জন্য। সমযোজী বন্ধনের ফার্স্ট এক্সাম্পল আমি দিব হচ্ছে H2O। H2ওর মধ্যে হাইড্রোজেন পরমাণু দুইটা আছে, অক্সিজেন পরমাণু একটা আছে। এটা হচ্ছে পানির একটি সংকেত, পানির 1 মোলকে লেখা হয় হইতেছে H2O আকারে। তাহলে ভাই এরা সমযোজী যৌগ গঠন করে কিভাবে, চলো আমরা দেখি ভাই। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে ভাই? আচ্ছা, ফার্স্টেরটা আমরা একটু ডিটেলসেই করি। এটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস, হ্যাঁ, এটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস। অক্সিজেনের প্রথম শক্তি স্তরে আছে হচ্ছে আমার 2টা। ভাই কেমনে বুঝলেন? 1s2 2s2 2p কত হয়? 8টা না, 2p এখানে হবে হচ্ছে তোমার 4। হ্যাঁ ঠিক আছে। তাহলে দ্বিতীয় নম্বর শক্তি স্তর আমার কয়টা থাকবে? অক্সিজেনের দ্বিতীয় নম্বর শক্তি স্তর আমার থাকবে হচ্ছে 1 2 3 4 5 6। এই তো। তাহলে আমার হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে ভাই? এটা তো 1s1। এই তো বুঝতে পারছো, হাইড্রোজেনের এটা নিউক্লিয়াস আর এটা হচ্ছে এই যে হাইড্রোজেনের 1s1। তার মানে দেখি আমাদের এটা কিভাবে গঠিত হবে। ভাই যখন আমরা ইলেকট্রন শেয়ার করব তখন কি আমাদের এই প্রথম শক্তি স্তরটা কাজে লাগবে? না ভাই, তখন আমাদের সব সময় সর্বশেষ শক্তি স্তরটা কাজে লাগে। যদি সেটা সর্বশেষ শক্তি স্তর যদি 1s1ও হয় তাহলে সেটাই কাজে লাগবে। বুঝতে পারছি? আমি যে এখানে অক্সিজেনটা লিখছি 1s2, এটা কখনোই আমার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হোক, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হোক, কখনোই আমার কাজে লাগতেছে না। তার মানে আমি সেজন্যই পরীক্ষার মধ্যে অনেকেই দেখবা লিখে রাখে যে সর্বশেষ শক্তি স্তর চিহ্নিত করা হলো। কেন? আমার ফার্স্টের শক্তি স্তর কাজেই লাগতেছে না, শুধুমাত্র লিখে তো লাভ নাই। আমি চলো এটা দেখাই দিই তোমাদের। অক্সিজেন এটা নিউক্লিয়াস আর এটা হইতেছে তোমার সর্বশেষ শক্তি স্তর, তাই না? এটা যদি সর্বশেষ শক্তি স্তর হয়, চলো ভাই এটা হচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেন আর একটা ইলেকট্রন। দেখো হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করলো, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে হাইড্রোজেনে কিন্তু 2 এর নিয়ম ফলো করছে, 2 এর নিয়ম, সোজা ভাষায় হচ্ছে 2 এর রুলস ফলো করছে। হ্যাঁ, এটা হচ্ছে 2 এর নিয়ম। আর এটা দেখো চামেচি কোণে এ হইতেছে অক্টেট রুলস ফলো করে বসে আছে। অক্টেট রুলস মানে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ভাই? 8টা ইলেকট্রন ও ফলো করছে, 8টা ইলেকট্রন। 1 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারছি? এখন চলো আমরা নতুন একটা টার্ম জানি, লোন পেয়ার। মুক্ত জোড় ইলেকট্রন কাকে বলে? লোন পেয়ার ইলেকট্রন অথবা মুক্ত জোড় ইলেকট্রন। এটা হচ্ছে যারা বন্ধন গঠনে অংশই নেয় না, এদেরকে আমরা কি বলতেছি? লোন পেয়ার ইলেকট্রন। আমাদের এই পানির একটা অণুতে লোন পেয়ার ইলেকট্রন কয়টা?
লোন পেয়ার হইতেছে এলপি দ্বারা প্রকাশ করা হয়, এলপি হইতেছে 2 জোড়া। বুঝতে পারছি? আর আমরা যদি বলি ভাই বন্ড পেয়ার কয়টা, বন্ড পেয়ার বা বন্ধন জোড়া, এরা হচ্ছে বন্ধন গঠনে অংশ নেয়। সোজা ভাষা ভাই, কয়টা বন্ধন গঠনে অংশ নিছে? এই দেখো, এই এক জোড়া আর এই এক জোড়া বন্ধন গঠনে অংশ নিছে। তাহলে এখানে বন্ড পেয়ারকে আমরা বিপি লিখলাম, বন্ড পেয়ারও এখানে 2 জোড়া। ভাই সবসময় কি এই দুইটা ইকুয়াল থাকে? না, নেসেসারি না। সবসময় এখানে এই দুইটা ইকুয়াল থাকবে, দুইটা ভিন্ন ধরনেরও হইতে পারে। বুঝতে পারছো? এখানে লাকিলি দুইটাই মিলে গেছে। লোন পেয়ার অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন হয়ে গেছে 2 জোড়া, বন্ড পেয়ার অর্থাৎ বন্ধন জোড়াও হয়ে গেছে আমাদের 2 জোড়া। এখন আমাদের যদি বলে ভাই বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, তাহলে এক জোড়ায় থাকে 2টা, 2 জোড়ায় থাকবে 4টা। বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে আমাদের কয়টা? 4টি। ইংলিশে লিখলাম যাতে বোঝা যায়। এটাই হচ্ছে আমাদের টোটাল, এখান থেকে যা কিছু আছে সব কিছু ভাঙাচুরা করে আমি লিখতে পারলাম। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এইটা যদি সবাই বুঝতে পারো তাহলে আমি এখান থেকে আরেকটা স্ট্রাকচার শো করব। সেই স্ট্রাকচারটা হচ্ছে কি, আমি এতক্ষণ অনেক কষ্ট করে লাস্টে সেল আঁকলাম, এখন ভাই আমি আর লাস্টে সেল আঁকবো না, এটা আঁকার আরেকটা ওয়ে আছে। চলো দেখে নিই। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে ভাই? অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে আছে আমাদের 6টা ইলেকট্রন, এই যে, তাই না? এখন হাইড্রোজেন করবে কি, এখানে ক্রস দ্বারা হাইড্রোজেনের ইলেকট্রন বোঝানো হচ্ছে আর ডট দ্বারা অক্সিজেনের ইলেকট্রন বোঝানো হচ্ছে। আমি আরেকটা হাইড্রোজেনের ইলেকট্রন দিয়ে দিলাম। তাহলে এখান থেকে ইজিলি বোঝা যায় না যে এখানে 8টা ইলেকট্রন গঠন হয়ে গেছে অক্সিজেনের। আমি চাইলে এই পিকচারটাও ড্র করতে পারি। বুঝতে পারছো? কারণ পরীক্ষার খাতায় স্যাররা এই পিকচার দেখলে খুব খুশি হয়। সর্বশেষ শক্তি স্তর একে কম্পাস দিয়ে একে তুমি লাস্টের শক্তি স্তর দেখাবা যে কয়টা ইলেকট্রন আছে। কিন্তু আমি প্রেফার করতাম প্র্যাকটিসের জন্য, এত তো সময় নাই প্র্যাকটিসের জন্য, আমি এই যে ডটগুলো দিয়ে বুঝাইতাম, হইতেছে এটা হচ্ছে অক্সিজেনের জন্য। যদি সময় না থাকে এটাও প্রেফার করতে পারো তোমরা। আর ক্রস দিয়ে তোমরা বুঝাইতে পারো হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা। এও 2 এর নিয়ম ফলো করছে, এই হাইড্রোজেনের 2 এর নিয়ম ফলো করছে। এই অক্সিজেন হচ্ছে আমাদের কয়টা ইলেকট্রন ফলো করছে? এই অক্সিজেন আমাদের 8 অষ্টকের নিয়ম ফলো করছে। এটাই গেল হচ্ছে আমাদের বন্ড পেয়ার, লোন পেয়ার এবং সমযোজী বন্ধনের একটা এক্সাম্পল। সমযোজী বন্ধনের চলো ভাই আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। সমযোজী বন্ধনের আরো কয়েকটা এক্সাম্পলের মধ্যে O2 একটা। ভাই ও এর লাস্টের শেলে কয়টা ইলেকট্রন? লাগে 2টা। তাহলে এখানে এই ও আমার এর সাথে শেয়ার করে দিচ্ছে। যদি এর সাথে শেয়ার করে দেয় তাহলে এইখানটায় দেখো বন্ধন জোড়া কি হয়ে যায়, এটা দেখতে অনেকটা এরকম হয়ে যায়, একটা বন্ধন গঠন করে ওরা। বুঝতে পারছি? তাহলে এইখানে ভাই লোন পেয়ার কয়টা, বন্ড পেয়ার কয়টা? এইখানেও লোন পেয়ার 2টা, আর এখানে লোন পেয়ার হচ্ছে সরি এখানে লোন পেয়ার 2টা না, এখানে হচ্ছে লোন পেয়ার 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। আর বন্ড পেয়ার হচ্ছে আমার 1 জোড়া আর এই 2 জোড়া। তার মানে এলপি হইতেছে আমার 4 জোড়া আর বিপি হইতেছে আমার কত জোড়া ভাই? বিপি হইতেছে আমার 2 জোড়া। দেখছো ভাই এরা কি অষ্টক গঠন করলো? দেখো তো 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ ভাই, অষ্টক গঠন করছে। তাহলে একইভাবে ভাই আমরা F2 ওর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দেখাইতে পারি যে ও আসলে বন্ধন গঠন করে, তাই না? আমরা হাইড্রোজেন গ্যাসও দেখাইতে পারি। হাইড্রোজেন গ্যাস হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে ভাই? একটা। আর এই হাইড্রোজেন গ্যাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? এই যে ক্রস, এই যে এরা 2 জন হচ্ছে বন্ধন গঠন করলো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না? এই যে এইভাবেই লেখা হয়। তার মানে হাইড্রোজেন গ্যাস H2 আকারে থাকে।
এরা কিভাবে বন্ধন গঠন করে, এই যে এ একটা ইলেকট্রন শেয়ার করে, এও একটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে এই দুইজনই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে। এখানে লোন পেয়ার কয়টা ভাই, এখানে এলপি, এখানে নাই এলপি, এখানে বন্ড পেয়ার, এখানে বন্ড পেয়ার হচ্ছে এক জোড়া। এভাবেই হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনটা আমি দেখালাম না, ফ্লোরিনটা হচ্ছে তোমরা বাসায় করবা, যদি না পারো তাহলে অবশ্যই আমাকে নক করে বলবা যে ভাই ফ্লোরিনটা পারা যাচ্ছে না। ফ্লোরিন ফ্লোরিন দুইটাই একই জিনিস, কোনো সমস্যা হবে না আশা করি। তারপর আমাদের এইখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা একটা আছে, আমরা লোন পেয়ার বন্ড পেয়ার যেহেতু শিখে ফেলছি, তাহলে এইখান থেকে আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ নীতি এবং অষ্টক সংকোচন নীতি। তাহলে ভাই চলো, অষ্টক এর নীতি কোনটা, অষ্টক কে ফলো করে, অষ্টক কে ফলো করে, অষ্টক মূলত সবাই ফলো করতে চায়, কিন্তু কিছু তো এক্সেপশন আছেও, কিছু তো ব্যতিক্রম থাকবেই, ঠিক না? তাইলে চলো আমরা অষ্টক কে ফলো করে সেটা একটা জেনে নিই আরেকটা এক্সাম্পল দিয়ে। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা থাকে ভাই, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা থাকে। ভাই কীভাবে বুঝলেন, কার্বন হচ্ছে আমাদের কত, 6 না? হ্যাঁ, 1s2 2s2 2p কত ভাই, 2, আর অক্সিজেন কত, 8 না? হ্যাঁ, 1s2 2s2 2p 4। তার মানে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে আছে আমার ভাই 4টা, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে আছে 6টা, এর 4টা থেকে 8টা হইতে লাগে আরও 4টা, আর এর 6টা থেকে 8টা হইতে লাগে আরও 2টা। ভাই 8টা হবে কেন, ওই যে বললাম লাস্টের সেলে 8টা মানে হচ্ছে অক্টেটের রুলস ফলো করতে চায় তারা, মানে ইনার্ট গ্যাস অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল হইতে চায়, সেজন্য সবাই চাই হইতেছে লাস্টের সেলে জানি ওদের 8টা থাকে। তাহলে এই যে লাস্টের সেলে আমি প্রেফার করলাম ডট দিয়ে, ঠিক আছে? এখন অক্সিজেনের লাস্টের সেলে কয়টা আছে ভাই, অক্সিজেনের লাস্টের সেলে আছে 6টা, তাই না? এই যে অক্সিজেনের লাস্টের সেলে আছে আমাদের 6টা। আর ভাই 2তে কি লিখছেন, এগুলো হচ্ছে সব যোজনী, তাই না? আচ্ছা, এখন আমি অক্সিজেনের লাস্টের সেলে যে 6টা আছে সেটা ক্রস দিয়ে বুঝাই। হ্যাঁ, এই যে অক্সিজেনের তাহলে লাস্টের সেলে কয়টা হয়ে গেল, 2 4 6, আর এই দুটো শেয়ার করছে, এর 8টা হয়ে গেল, এ অক্টেট রুলস ফিল আপ করছে। আর কার্বনের কতটা হইল ভাই, কার্বনের হচ্ছে এই দেখো এই 2টা আর এই 2টা তার কার্বনের নিজের ছিল, সাথে অক্সিজেনের এই 2টা আর এই 2টা এসে পড়ছে, তার মানে কার্বনের লাস্টের সেলে 4টা নিজের ছিল আর 4টা অক্সিজেনের মাধ্যমে সে শেয়ার করে আনছে, এই অক্টেট রুল ফিল আপ করছে। এই অক্সিজেনও আবার আমার অক্টেট রুলস ফিল আপ করছে, গুনে দেখবা, এই দেখো এখানে 4টা আসে, এইখানে আবার 4টা আসে, 8টা হয়ে যায়, ঠিক আছে? ভাই আমাকে যদি বলে কার্বন ডাই অক্সাইড, তাহলে আমি কীভাবে বুঝবো, সোজা কথা, কার্বন লিখবা, ডাই অক্সাইড মানে 2টা অক্সিজেন লিখবা, ডাই অক্সাইড। ভাই আমি তো, আপনি আগে যে ক্রস নিয়ম অ্যাপ্লাই করছেন ওইটা একটু বুঝাই দেন। আচ্ছা, কার্বনের যোজনী কত ভাই, 4, অক্সিজেনের যোজনী কত ভাই, 2, এই যে আমি লিখে রাখছি। তাহলে ভাই ক্রস করো তো, কত আসে বলো, C2O4 আসে। তাহলে C2 যদি O4 আসে, CO2 কাটাকাটি করে আমি এটা পাবো না, এই যে ক্রস করার ফলে আমি এটা পেলাম। তাই ক্রস কেন করতেছেন আবারও বলতেছি, পরীক্ষার খাতায় কিন্তু ক্রস অ্যাপ্লিকেবল না। তুমি যদি সমযোজী বন্ধন কিনা আয়নিক বন্ধনের ক্যালকুলেশন না দেখাইতে পারো, তুমি কখনোই নাম্বার পাবা না ক্রস দেখায়। তাই সবসময় চেষ্টা করবে বেসিক রুলস, অর্থাৎ এই যে অষ্টক নিয়ম যারা ফলো করতেছে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হোক আর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হোক, সেই ক্যালকুলেশনগুলা বা গঠনগুলো আমাকে দেখাইতেই হবে। আমি স্ট্রাকচার দেখাইতেছি বোঝার জন্য, যে এখানে কয়টা কার্বন আছে, কয়টা অক্সিজেন আছে, সেটা বোঝার জন্য। তাহলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যে ভাই আমাদের অষ্টকের নীতি ফলো করে সেটা আমরা জানলাম, তাই না? এখন আমরা জানবো হইতেছে কারা অষ্টকের নীতি ফলো করে না। কিছু কিছু এক্সেপশন আছে ভাই, কারা অষ্টকের নীতি ফলো করে না। এখন প্রথমত অষ্টকের নীতি ফলো করে না হচ্ছে, দুইভাবে ভাগ করা যায় এদেরকে, অষ্টক সম্প্রসারণ নীতি আর অষ্টক সংকোচন নীতি। আচ্ছা, অষ্টক সম্প্রসারণ মানে 8টার বেশি ইলেকট্রন,
8টার বেশি ইলেকট্রন। আর এখানে অষ্টক সংকোচন মানে 8টার কম ইলেকট্রন। এখন ভাই অষ্টক সম্প্রসারণ নীতিকে ইংলিশে কি বলে? অষ্টক সম্প্রসারণ নীতিকে বলা হচ্ছে অক, টিইডি। আর টিইটি ছিল 8টা ইলেকট্রন, পারফেক্ট 8টা ইলেকট্রন। আচ্ছা, আর অষ্টক সংকোচন নীতিকে আমরা প্রকাশ করতে পারি ও সি টি এ ভি। ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য এই দুইটা হচ্ছে ট্রান্সলেশন খুবই ইম্পর্টেন্ট, যে অক্টেভ অ্যান্ড অক্টেট কারা ফলো করতেছে, এরকমভাবে আসবেই। চলো তাহলে ভাই আমরা দেখি অষ্টক সম্প্রসারণ নীতি কারা ফলো করতেছে। আমরা একটা এক্সাম্পল এখানে লিখে রাখলাম PCl5, আরেকটা এক্সাম্পল এখানে লিখে রাখলাম BCl3, বোরন ক্লোরাইড, ট্রাইক্লোরাইড। আচ্ছা, পটাশিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইড। এই ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে অষ্টক সম্প্রসারণ নীতি মেনটেন করে। চলো তাহলে দেখি ভাই, ফসফরাসের লাস্টের সেলে কয়টা ইলেকট্রন আছে ভাই? ফসফরাসের লাস্টের সেলে 5টা ইলেকট্রন আছে। আমি ক্রস দিয়ে প্রকাশ করলাম ফসফরাসের লাস্টের সেলে যে 5টা ইলেকট্রন আছে। আচ্ছা ভাই, তাহলে এখন এর চারপাশে কয়টা ক্লোরিন থাকবে ভাই? 5টা ক্লোরিন থাকবে। তাহলে 5টা ক্লোরিন বসাই দিই। 5টা ক্লোরিন, 5টা ক্লোরিন, 5টা ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিনের লাস্টের সেলে কয়টা ইলেকট্রন থাকবে আবার ভাই? 7টা। এই যে একটাও শেয়ার করে বসে থাকবে, বুঝতে পারছি? এই যে 1 2 3 4 5 6, এই যে 7 আর এই যে 8। আচ্ছা, 2 3 4 5 6 7 8। আবার ক্লোরিনের এখানে শেয়ার করলো, লাস্টের সেলে 7টা থাকলো। তোমাদের যদি মনে হয় যে ভাই ক্লোরিনের লাস্টের সেলে আপনি ধুমধাম বলতেছেন 7টা আছে, ফসফরাসের ধুমধাম বলতেছেন আপনি 5টা আছে, তাহলে পর্যায় সারণী খুলে দেখো, ইলেকট্রনিক বিন্যাস করে দেখো, দেখবা যে ক্লোরিনের লাস্টের সেলে 7টাই আছে। তাহলে এইখানটা এরকমই থাকবে। তাহলে ক্লোরিন কি অষ্টক পূরণ করলো? এই দেখো, এই যে 1 2 3 দুগুণে 6টা ইলেকট্রন, আর এই যে 2টা ইলেকট্রন, তাই না? তাহলে ক্লোরিন সবগুলাই হইতেছে এরকম অষ্টকের নীতি অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কথা হইতেছে ফসফরাস কি অষ্টকের নীতি মেনে চলতে পারবে না? কেন না ভাই? এই দেখো, ফসফরাস 1 জোড়া বন্ধন জোড় পাইলাম, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। 5 জোড়া মানে কয়টা ইলেকট্রন ভাই? 5 × 2 মানে 10টা ইলেকট্রন। লাস্টের সেলে তার কয়টা ইলেকট্রন? শেয়ারের মাধ্যমে সে যখন ক্লোরিনের সাথে শেয়ার করছে তখন সে লাস্টের সেলে 10টা ইলেকট্রন পাইল, মানে 8টার চেয়ে বেশি না। সেজন্যই একে বলা হয় অষ্টক সম্প্রসারণ নীতি। PCl5 ইজ এ গ্রেট এক্সাম্পল অফ অষ্টক সম্প্রসারণ নীতি। এই যে PCl5। আমাকে যদি কখনো প্রশ্ন বলে যে PCl5 কি অষ্টক নীতি মেনে চলে, তাহলে আমাকে স্ট্রাকচার এটা এঁকে দেখা দিতে হবে যে না ভাই, 8টার চেয়ে বেশি ইলেকট্রন এখানে চলে আসতেছে, তাই বলা যেতে পারে এটা অষ্টক সম্প্রসারণ নীতি মেনে চলে, অষ্টক নীতি মেনে চলে না। আচ্ছা ভাই, অষ্টক সংকোচন নীতি একই দেখো। বোরন এটা হচ্ছে গ্রুপ নাম্বার 13-এ মনে হয় অবস্থান করতেছে, তার মানে 3টা ইলেকট্রন সে দিতে পারবে। হ্যাঁ, 3টা ইলেকট্রন যদি সে দিতে পারে, এভাবে সে গঠিত হইতেছে। আর ক্লোরিন, ক্লোরিন হচ্ছে এভাবে গঠন করতে পারবে। দেখো তো ভাই, বোরনের লাস্টের সেলে, বোরনের লাস্টের সেলে কি আমার কয়টা ইলেকট্রন হইল? 1 2 3 4 5 6, মানে 8টার চেয়ে কি কম? হ্যাঁ ভাই, 8টার চেয়ে কম। কিন্তু ক্লোরিনের ভাই দেখেন, ক্লোরিনে কিন্তু 8টা হয়ে গেছে। কিন্তু আমার মাঝখানে দেখতে হবে, বোরনের ক্ষেত্রে দেখতে হবে, ফসফরাসের ক্ষেত্রে দেখতে হবে। যদি বোরন, ক্লোরিন এই দুটার একটাও যদি অষ্টক নীতি মেনে না চলে, তাহলেই ওটা অষ্টক সংকোচন নীতি বলা যেতে পারে। বুঝতে পারছি? তার মানে বোরন এর সর্বশেষ শক্তি স্তরে 6টি
ইলেকট্রন বিদ্যমান, 8টি ইলেকট্রন হয় নাই, তাই এই অবস্থাকে বলা হয় অষ্টক সংকোচন নীতি। সোজা কথা, সংকোচন মানে কি ভাই? 8টার চেয়ে কম। সম্প্রসারণ মানে কি ভাই? 8টার চেয়ে বেশি। শেষ। তাহলে এটাই হইতেছে আমাদের ভাই পুরা কোভ্যালেন্ট, অর্থাৎ সমযোজী এবং আয়নিক যৌগের মধ্যে ডিফারেন্স। তুমি যদি বলো এক্সাম্পলের ডিফারেন্স, ডেফিনেশন বা সংজ্ঞার ডিফারেন্স, এই সব কিছু আমি দেখায় ফেলাইছি। ইনফ্যাক্ট পরীক্ষার মধ্যে আরেকটা আমি দেখাই নেই, অষ্টক নীতি মেনে চলে হইতেছে তোমার পিসিএল, অষ্টক নীতি মেনে চলে, এটা হচ্ছে PCl3, এটা হচ্ছে অষ্টক নীতি মেনে চলে। এই অষ্টক নীতি মেনে চলে PCl3 আর PCl5 পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমরা ট্রাই করো এই সব কিছুর জন্য স্ট্রাকচার নিজে নিজে হাতে আঁকার জন্য। আমি এখন আঁকলাম, আমার আঁকা দেখে মনে হবে ও ভাই এটা এইভাবে, আচ্ছা এটা তো পারাই যায়, কিন্তু পরীক্ষার মধ্যে, পরীক্ষার আগে তুমি যদি আঁকতে চাও দেখবা যে ওইখানেই মনে করো তুমি আটকে গেছো। তাই চেষ্টা করো মিনিমাম হলো 6 থেকে 7 বার এটা হচ্ছে আঁকায়, তারপর এই কোশ্চেনের অ্যান্সারগুলো পরীক্ষায় দেওয়ার জন্য। তাছাড়া পরীক্ষায় মনে করো তোমরা এটা পারতেছো না। ঠিক আছে, তাহলে চলো ভাই তারপরের টপিক আমরা চলে যাই। তারপরের টপিক হইতেছে ভাই আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের পার্থক্য। ও সমযোজী বন্ধনের পার্থক্য। তাহলে চলো ভাই ফার্স্টে আমরা ইন্ডিকেট করি আয়নিক বন্ধনের জন্য এইটা, সমযোজী বন্ধনের জন্য এটা, আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন। তাহলে আমরা এখানে লিখব টপিক নেম, এটা হচ্ছে কিভাবে গঠিত হয়। ফার্স্ট অফ অল আমরা ডেফিনেশন দিব। ধাতু অধাতুর সমন্বয়ে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত। আর এটা হচ্ছে অধাতুর সমন্বয়ে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত। আচ্ছা ভাই, ইলেকট্রন তাহলে আদান প্রদান হয় কার ভাই? এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার ইলেকট্রন, এখানে আদান প্রদান হয়। আর এখানে হচ্ছে ইলেকট্রন শেয়ার হয়। 3 নাম্বারটা কি ভাই? 3 নাম্বার হচ্ছে কে শক্তিশালী? অবশ্যই আয়নিক বন্ধন শক্তিশালী। এখানে আমরা লিখলাম শক্তিশালী, এটা হচ্ছে আয়নিক বন্ধন শক্তিশালী আর সমযোজী বন্ধন হচ্ছে কম শক্তিশালী। এখন ভাই শক্তিশালী হওয়ার কারণে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হওয়া উচিত বলো তো ভাই? শক্তিশালী হওয়া মানে হইতেছে ওই যৌগটাকে আমার হিট দিয়ে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কে পৌঁছাইতে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে না? গলনাঙ্ক, হ্যাঁ ভাই, অনেক বেশি সময়ের যদি প্রয়োজন হয় তাহলে আমরা আয়নিক বন্ধনকে বলতে পারি এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। অনেক কম। তারপরের টপিক হচ্ছে ভাই 5 নাম্বারটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। এটাকে বাংলায় বলে হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা। আয়নিক বন্ধন হচ্ছে চার্জড হইতে পারে। দাঁড়াও ভাই, সহজেই কি হতে পারে? চার্জিত হতে পারে। তাই
আয়নিক যৌগের মধ্যে তড়িৎ পরিবাহিতা বেশি পরিলক্ষিত হয়। আর অন্যদিকে এটা হচ্ছে সহজে চার্জে পরিণত হতে পারে না, তাই অপেক্ষাকৃত কম তড়িৎ পরিবাহিতা লক্ষ্য করা যায়। অপেক্ষাকৃত কম তড়িৎ পরিবাহিতা লক্ষ্য করা যায়। এখন আমার পরের টপিক হইতেছে ভাই, আমি তড়িৎ পরিবাহিতা লিখলাম, তারপরের টপিক আমাকে কি লেখা যেতে পারে, দাঁড়াও একটু চিন্তা করে নিই। সলিউবিলিটি, হ্যাঁ 6 নম্বর, দ্রবণীয়তা। এরা যেহেতু চার্জড হইতে পারে, চার্জ এ পরিণত হয়, তাই এদের দ্রবণীয়তা লক্ষ্য করা যায়। আমি এখানে সাংকেতিক চিহ্ন দিয়ে বুঝাই দিলাম, এদের দ্রবণীয়তা কম লক্ষ্য করা যায়, যেহেতু এটা সহজেই চার্জে পরিণত হইতে পারে না। ঠিক আছে। 7 নম্বর হচ্ছে ভাই আমাদের এক্সাম্পল। এক্সাম্পল কি দেওয়া যেতে পারে ভাই বলো তো? এক্সাম্পল দেওয়া যেতে পারে হইতেছে আমাদের আয়নিক বন্ধনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড এক্সাম্পল দেওয়া যেতে পারে। আর সমযোজী বন্ধনের মধ্যে ভাই আমাদের কি এক্সাম্পল দেওয়া যেতে পারে? যেমন অক্সিজেন গ্যাস দেওয়া যেতে পারে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেওয়া যেতে পারে। এরাই হইতেছে আমাদের কি বলা যেতে পারে? সমযোজী বন্ধন। এরাই হইতেছে আমাদের আয়নিক বন্ধন। তাই পরীক্ষার মধ্যে এই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই প্রশ্ন আসলে তোমাদের যদি 4 নাম্বার কোশ্চেনে আসে, অবশ্যই এই টপিক নেম উঠায় ডেফিনেশন সহ সব কিছুর ব্যাখ্যা দিতে হবে, আমি যেভাবে ব্যাখ্যাটা দিছি। আর যদি 3 নাম্বার কোশ্চেনে আসে, তাহলে তোমরা শুধুমাত্র তড়িৎ পরিবাহিতার জায়গায় তোমরা লিখবে, এত ব্যাখ্যা না দিয়ে তোমরা লিখবা যে তড়িৎ পরিবাহিতা এখানে বেশি, আর সমযোজী বন্ধনের জায়গায় লিখবা যে এখানে কম, অপেক্ষাকৃত কম, এইটুকু লিখলেই হয়ে যাবে। তাই 3 আর 4 নাম্বার কোশ্চেনে যদি এটা আসে, তাহলে কিভাবে লিখতে হবে সেটা আমরা ব্যাখ্যা করলাম। আর সমযোজী এবং আয়নিক বন্ধন আমরা অ্যাকচুয়ালি কী জিনিস সেটা আমরা দেখলাম, এক্সাম্পল দেখলাম, কিভাবে বন্ধন গঠিত হয় সেটাও আমরা দেখলাম। এটাই ছিল এই পার্টের আলোচনা। নেক্সট পার্টে আমাদের কিভাবে তড়িৎ পরিবাহিতা বেশি, কিভাবে গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এই 3টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়ারা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।